হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসওই বাংলা 11 অ্যান্ড 12। তো আমি তোমাদের শ্রীতমা ম্যাম আজকে চলে এসেছি ক্লাস 11-এর সেমিস্টার 1-এর। তোমরা সবাই ক্লাস 11 সেমিস্টার 1-এর ভিডিওর কথা বলছিলে, তো আজকে সেটাই আমরা শুরু করব। ক্লাস 11-এর একদম ফার্স্ট ক্লাস হবে আজকে, যেটা হচ্ছে বেসিক কম্পিউটার অর্গানাইজেশনের ওপর। তার আগে তোমাদের আগের যে সিলেবাস অ্যানালাইসিসের ভিডিওটা ছিল, ওখানে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে কি বই নেব, কোন রাইটারের বই নেব। তো সেটা একটু বলে দিই, তারপর ক্লাস শুরু করব। তো দেখো, অনেকের তোমাদের কম্পিউটার সায়েন্সের জন্য প্রয়োজন, অনেকের তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য প্রয়োজন। তো কম্পিউটার সায়েন্স আর কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য কি বই নেবে বলি, ডিফারেন্সটা কি আছে সেটা একটু বলি, আর কোন বই নেবে সেটা একটু বলে দিই, ঠিক আছে? দেখো, কম্পিউটার সায়েন্স আর কম্পিউটার অ্যাপ্লিকেশনের মধ্যে সিলেবাসের খুব বেশি পার্থক্য নেই। যে পার্থক্যটা রয়েছে কম্পিউটার সায়েন্সের মধ্যে, কি পার্থক্য রয়েছে? কম্পিউটার সায়েন্সের মধ্যে তোমাদের প্রথম পার্টে আছে বেসিক কম্পিউটার অর্গানাইজেশন। প্রথম যে ইউনিটটা বেসিক কম্পিউটার অর্গানাইজেশন আছে, তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনেও কিন্তু এই চ্যাপ্টারটাই আছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট তোমাদের কি আছে? নেক্সট তোমাদের আছে হচ্ছে ফান্ডামেন্টালস অফ, আমি শর্টে লিখলাম ফান্ডামেন্টালস অফ প্রোগ্রামিং। এটাও কিন্তু তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের মধ্যে রয়েছে। আর যেটা ডিফারেন্স সেটা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশনে তোমাদের পড়তে হবে এক্সেল। ইউনিট 3-তে কম্পিউটার অ্যাপ্লিকেশনে তোমাদের পড়তে হবে এক্সেল। আর কম্পিউটার সায়েন্সে আমাদের কি পড়তে হবে? কম্পিউটার সায়েন্সে আমাদের সি প্রোগ্রামিং পড়তে হবে। এটাই যা ডিফারেন্স, দুটোর মধ্যে ডিফারেন্স এইটুকুনি। কম্পিউটার সায়েন্সেও আমাদের বেসিক কম্পিউটার অর্গানাইজেশন পড়তে হচ্ছে, ফান্ডামেন্টালস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা পড়তে হচ্ছে। কম্পিউটার অ্যাপ্লিকেশনেও কিন্তু এই দুটো পার্ট সেম থাকছে, শুধু ডিফারেন্স কোথায় রয়েছে? আমাদের কম্পিউটার সায়েন্সে পড়তে হচ্ছে সি প্রোগ্রামিং, আর কম্পিউটার অ্যাপ্লিকেশনে আমাদের পড়তে হবে এক্সেল। এবার দেখো, কম্পিউটার সায়েন্সের যারা বই নেবে তাদের জন্য একটাই বই হয়, সেটা হচ্ছে সন্ময় কুণ্ডুর। সন্ময় কুণ্ডুর বই নিতে পারো বাংলায়। সন্ময় কুণ্ডুর বাংলায় বই নিতে পারো যারা কম্পিউটার সায়েন্সের বই নেবে। আর যারা কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়েছো তারা কম্পিউটার অ্যাপ্লিকেশনের বই কিনবে। সেটার মধ্যে তোমাদের প্রথম যেটা আসে সেটাই তো হচ্ছে আমাদের গৃহপাল, যেটা আমরাও পড়ে এসেছি, ঠিক আছে? তোমরাও পড়বে। একটা হচ্ছে গৃহপাল, আর একটা হয় সাঁতরারও এখন বই বের করেছে, সাঁতরা পড়তে পারো। প্রান্তিকের বেরিয়েছে, প্রান্তিক পড়তে পারো। পারুলের বেরিয়েছে, পারুল পড়তে পারো। কিন্তু স্ট্যান্ডার্ড যদি বলো তাহলে সন্ময় কুণ্ডু আর এদিকে হচ্ছে গৃহপাল, এই দুটো বই তোমরা কিনতে পারো, ঠিক আছে? তো চলো, এবার আমরা বলে দিলাম, আমি এটা কম্পিউটার সায়েন্সের জন্য কোন বই, কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য কোন বই কিনবে সেটা বলে দিলাম। এবার আমরা ক্লাসে যাই, যে কি কি টপিক আমাদেরকে আজকে পড়বো বা কি কি টপিক আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব সেটা নিয়ে একটু আলোচনা করে দিই। প্রথমেই আমরা কম্পিউটারের হিস্ট্রি সম্পর্কে জানবো, তারপর আমরা জানবো হচ্ছে কম্পিউটার কি, কম্পিউটার কাকে বলে, যেটাই বলো না কেন। এখানে আমি লিখেছি কম্পিউটারের ডেফিনেশন, কম্পিউটারের ডেফিনেশন পড়বো, কম্পিউটারের হিস্ট্রি পড়বো, তারপর কম্পিউটারের বিভিন্ন বৈশিষ্ট্য পড়বো, কি কি বৈশিষ্ট্য আছে কম্পিউটারের সেটা পড়বো। তারপর আমরা কি পড়বো? তারপর আমরা বিভিন্ন গণক যন্ত্র পড়বো। দেখো, গণক যন্ত্র তোমাদের কিন্তু সিলেবাসে কোথাও লেখা নেই এই গণক যন্ত্রগুলো সম্পর্কে, যেগুলো কম্পিউটিং ডিভাইস, এইগুলো সম্পর্কে কিন্তু কোথাও সিলেবাসে দেওয়া নেই। কিন্তু স্টিল আমাদেরকে কিছু কিছু জিনিস আছে যেগুলো জানাটা দরকার, সেই কারণেই আমি খুব শর্টে, যেহেতু তোমাদের সিলেবাসে সেরকমভাবে নেই, আশা করি কোয়েশ্চেনও এখান থেকে আসবে না। যদি ইনকেস একটা দুটো কোয়েশ্চেন আসে, সেই কারণের জন্যই এই টপিকটা একটুখানি কভার করে দেওয়া একদম শর্টে। যে যে পয়েন্টগুলো না বললেই নয় সেগুলোই শুধু বলবো এই গণক যন্ত্র থেকে, কারণ আগের সিলেবাসটায় তোমাদের যে
এখন তো নতুন সিলেবাসে হচ্ছে, আগে যে পুরনো সিলেবাসটা ছিল সেই পুরনো সিলেবাসে কিন্তু এই গণক যন্ত্রের একটা হিউজ পার্ট ছিল, কিন্তু এখানে আমি দেখলাম তোমাদের নতুন যে সিলেবাসটা দিয়েছে সেইটা, যেটা আমার হাতে এসেছে, সেইটাতে তোমাদের এই গণক যন্ত্রের পার্টটাও নেই। ইভেন এরপরে আমরা যে প্রজন্মটা পড়ব, এই প্রজন্মের পার্টটাও কিন্তু ওখানে কোথাও মেনশন করা নেই, যে জেনারেশন, বিভিন্ন কম্পিউটিং ডিভাইস, এগুলো কিন্তু কোথাও মেনশন করা নেই। কিন্তু এইগুলো ছাড়া কিন্তু কম্পিউটারের বেসিক যে স্ট্রাকচার বা অর্গানাইজেশন সেগুলো কমপ্লিট হয় না। তাই জন্য এই দুটোকে খুব শর্টে, একদম যতটা না বললেই নয়, যতটুকুনি জানলে আমাদের কাজ হবে সেইটুকুনি বলবো, বেশি বলবো না, ঠিক আছে? আচ্ছা, আর দেখো আর কি পড়বো আমরা, কম্পিউটারের শ্রেণী বিভাগ সম্পর্কে জানবো, কত পার্টে আমরা কম্পিউটারকে ডিভাইড করতে পারি সেগুলো সম্পর্কে আলোচনা করব। তো চলো প্রথমেই আমরা দেখে নিই যে কম্পিউটারের হিস্ট্রিটা কি আছে। দেখো, হিস্ট্রির কথা যদি বলি তাহলে আমরা যখন আমরা যদি খুব আগেকার দিনের কম্পিউটারের কথা বলি তাহলে কীরকম ধরনের কম্পিউটার আমরা দেখেছি, আমরা যখন জন্মেছি তার পরপর যে কম্পিউটারগুলো দেখেছি সেগুলো কেমন টাইপের ছিল। সেই বড় বড় ডেস্কটপগুলো, অনেকটা যে পুরোনো দিনে যে টিভিগুলো হতো সেই টিভিগুলোর মতন বড় বড় ডেস্কটপ হতো, সিপিইউগুলোর সাইজও অনেক বড় বড় হতো। তারপর যত আরও দিন যাচ্ছে, যত আমরা বড় হচ্ছি, তত কি হচ্ছে দেখা যাচ্ছে যে কম্পিউটারের সাইজগুলো কিন্তু অনেক ছোট হয়ে যাচ্ছে। ইভেন মনিটরটাও এখন পাতলা, যেমন আমাদের টিভিগুলো হয় সেই রকম টাইপের হয়ে গেছে, এলইডি যে টিভিগুলো হয় সেরকম টাইপের পাতলা মনিটর হয়েছে। তারপরে আমাদের সিপিইউটাও কিন্তু আকারে অনেক ছোট হয়েছে। এবার যদি খুব পুরনো দিনের কথা বলি তাহলে খুব পুরনো দিনে কিন্তু কম্পিউটার, এখন আমরা যে ধরনের কম্পিউটার দেখি সেই ধরনের কম্পিউটার কিন্তু ছিল না। কেমন ধরনের কম্পিউটার ছিল? কম্পিউটার ছিল হচ্ছে একটা পুরো ঘর জুড়ে একটা বড় স্পেস নিয়ে একটা কম্পিউটার, একটা পুরো ঘরের সমান আকৃতির একটা কম্পিউটার কিন্তু একদম প্রথম যখন ছিল তখনের। এবার এই কম্পিউটার চালানোর জন্য কিন্তু প্রচুর পরিমাণে হিট তৈরি হতো। তুমি ভাবো না, একটা ঘরের মধ্যে সামান্য একটা দুটো মেশিন থাকলেই তার আশপাশ থেকে গেলে কীরকম ধরনের গরম লাগে আমাদের। কিন্তু এবার সেরকমই একটা পুরো ঘর জুড়ে যদি একটা কম্পিউটারের আকৃতি হয় তাহলে সেই কম্পিউটারটা যখন চলতো তখন সেখান থেকে কত পরিমাণে হিট উৎপন্ন হতো। ইভেন ওই যে কম্পিউটারগুলো ছিল সেই কম্পিউটারগুলোকে চালানোর জন্য আমাদের কিন্তু ঘরে এয়ার কন্ডিশনার লাগানোরও ব্যবস্থা করতে হতো, আদারওয়াইজ এত হিট হতো যে কম্পিউটার চালানোর মতো পজিশনই থাকতো না। তো এই রকম ধরনের কম্পিউটার কিন্তু একদম ইনিশিয়ালি ছিল। তারপর টেকনোলজি যত উন্নত হয়েছে, আস্তে আস্তে যত বিভিন্ন ধরনের জিনিস তৈরি হয়েছে, তার ফলে কি হচ্ছে, কম্পিউটারটা এখন আমাদের চোখের সামনে যেরকম আমরা দেখছি সেরকমভাবে এত বেশি টেকনোলজি ডেভেলপ করেছে যে কম্পিউটারটা এখন ওই রকম একটা ছোট ঘরের মধ্যে একটা কর্নারে আমরা সেট আপ করতে পারছি, একটা টেবিলের মধ্যে নিয়ে আসতে পেরেছি। তো এই প্রসঙ্গেই আমাদের বিখ্যাত দার্শনিক যে রয়েছে সে হচ্ছে হারবার্ট মার্শাল ম্যাকলুহান। ইনি বলেছেন কি, ইনি বলেছেন যে যত আর কি আমাদের এই ইন্টারনেট টেকনোলজিটা ডেভেলপ হয়েছে তত কিনা আমরা একটা পৃথিবীকে একটা ছোট গ্রামের মতো করে মানুষের সামনে তুলে ধরতে পারছি। এই কথাটাই কিন্তু উনি বলেছে। যে উনি কি বলছে, উনি বলছে যে পৃথিবী আজ মানুষের কাছে একটা ছোট গ্রামের আকারে পরিণত হয়েছে। উনি কেন এই কথাটা বলল? দেখো, কম্পিউটার যদি একটা কারোর বাড়িতে থাকে তাহলে কি সে যদি ইন্টারনেট কানেকশান নেয় সে কিন্তু ওই একটা ছোট জায়গার মধ্যে, একটা ছোট ডেস্কটপের মধ্যে কিন্তু সে পুরো পৃথিবীটাকে অ্যাক্সেস করতে পারছে, পুরো পৃথিবীটাকে কি হচ্ছে না হচ্ছে সে সমস্ত কিছু কিন্তু ইনফরমেশন জানতে পারছে। এই কারণেই কিন্তু উনি এই কথাটা বলেছে যে একটা ছোট গ্রামের আকারে পুরো পৃথিবীটাকে তাদের ঘরের মধ্যে নিয়ে এসেছে। এটা তো আমি বলে দিলাম বাংলায় যে উনি কি বোঝাতে চেয়েছে, কিন্তু উনি অ্যাকচুয়ালি কি কথাটা বলেছে সেটা একটু দেখো। এই যে দেখো আমি হাইলাইট করে দিয়েছি। উনি অ্যাকচুয়ালি যে কথাটা বলেছে সেটা হচ্ছে নতুন ইলেকট্রনিক প্রযুক্তি আত্মনির্ভরতা সৃষ্টি করে। নতুন যে যত ইলেকট্রনিক প্রযুক্তি উন্নত হচ্ছে তত কিন্তু নতুন প্রযুক্তি যত আসছে তত কিন্তু আত্মনির্ভরতা বাড়ছে এবং সেটা কি একটা বৈশ্বিক গ্রামের চিত্র তৈরি করছে। যেটা আমি সহজ কথায় বলে দিলাম সেটাকেই কিন্তু উনি এইভাবে রিপ্রেজেন্ট করেছে যে নতুন ইলেকট্রনিক প্রযুক্তি আত্মনির্ভরতা সৃষ্টি করে, যেটা কিনা একটা বৈশ্বিক গ্রামের
নিদর্শন বা বৈশ্বিক গ্রামের চিত্র তৈরি করছে আমাদের মনে। আর ইংলিশে যদি বলি তাহলেও বলে দিই একটু, এটা কে বলেছে, এটা হচ্ছে বিখ্যাত দার্শনিক বলেছে, হার্বার্ট মার্শাল ম্যাকলুহান বলেছে। কত সালে বলেছে? 1962-তে বলেছে এই কথাটা। 1962-তে কিন্তু উনি এই কথাটা বলেছেন, ঠিক আছে। দেখো ইংলিশে যদি বলি তাহলে দ্য নিউ ইলেকট্রনিক ইন্ডিপেন্ডেন্স রিক্রিয়েটস দ্য ওয়ার্ল্ড ইন দ্য ইমেজ অফ আ গ্লোবাল ভিলেজ, ঠিক আছে। ইংলিশটাও একবার দেখে নিও, বাংলাটাও একবার দেখে নিও। আর তার সাথে তিনি একটা টার্ম ইউজ করেছে, সেটা হচ্ছে গ্লোবাল ভিলেজ। উনি কিন্তু এই টার্মটাও ইউজ করেছে যে গ্লোবাল ভিলেজ তৈরি হচ্ছে বা গ্লোবাল ভিলেজ হিসেবে কাজ করছে, বোঝা গেছে। দেখো তারপরে আমরা কি বলতে পারি যে কম্পিউটার কোথায় কোথায় ইউজ হয়। কম্পিউটার কোথায় ইউজ হয় না সেটা বলো আমাকে। কম্পিউটার সমস্ত জায়গায় ইউজ হয়। কম্পিউটার এখন যদি আমরা ব্যাংকে যাই সেখানেও আমরা কম্পিউটার দেখতে পাই, এখন যদি আমরা কোনো অফিস আদালতে যাই সেখানেও কম্পিউটারে লোকে কাজ করে, এখন যদি আমরা কোনো শপিং মলে যাই সেখানেও যখন বিলিং হয় সেখানেও মানুষ কম্পিউটার ইউজ করে। তো সমস্ত জায়গায় কিন্তু কম্পিউটারের ইউজেজটা আমরা লক্ষ্য করতে পারি। নেক্সট দেখো, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমাদের কম্পিউটারের ডেফিনেশন পড়তে হবে। কম্পিউটারের ডেফিনেশন পড়ার আগে একটা কথা বলি যে কম্পিউটার কথাটা কিভাবে এসেছে বা কম্পিউটার কথাটার মানেটা কি। কম্পিউটার কথাটা এসেছে হচ্ছে ল্যাটিন শব্দ একটা কম্পিউট থেকে, ঠিক আছে। কম্পিউটার শব্দটা এসেছে ল্যাটিন শব্দ কম্পিউট থেকে, যেটার মানে হচ্ছে গণনা করা। তাহলে ইনিশিয়ালি যে কম্পিউটারটা তৈরি হয়েছিল সে কিন্তু কোনো রকম কোনো ভাবনা চিন্তা করতে পারতো না, কোনো রকম কোনো ডেটা, এখনও ভাবনা চিন্তা করতে পারে না, কোনো রকম কোনো ডেটা স্টোর করতে পারতো না। ও শুধু কি করতো, ও শুধুমাত্র একটা গণক যন্ত্র হিসেবে কাজ করতো, যেখানে আমরা ওকে ইনফরমেশন দিলে ও সেই ইনফরমেশনগুলো সলভ করে আমাদেরকে রেজাল্টটা শো করতো। এবার যদি ডেফিনেশনের কথা বলি বা আক্ষরিক যদি সংজ্ঞা বলো বা কম্পিউটার কি কেউ যদি তোমাকে কোয়েশ্চেন করে তাহলে কিভাবে বলবে সেটা একটু বলি। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে কম্পিউটার হচ্ছে কি এমন একটা ডিভাইস যেখানে আমরা তাকে ইনস্ট্রাকশন দিচ্ছি, ও সেটাকে ইনপুট হিসেবে নিচ্ছে, তারপর সেই ইনপুটটা ও নিজের মধ্যে প্রসেস করছে, সেইটাকে প্রসেসিং হচ্ছে, সেই প্রসেসটা হওয়ার পরে ও সে যে প্রসেসিংয়ের পর যে রেজাল্টটা আসছে সেই রেজাল্টটা আমাদেরকে আউটপুট হিসেবে আমাদের সামনে রিপ্রেজেন্ট করছে। এইটাই হচ্ছে কম্পিউটারের মেন কাজ। দেখো কম্পিউটারকে আমরা বলতে পারি কম্পিউটার শব্দটা কোথা থেকে এসেছে, কম্পিউট শব্দ থেকে এসেছে। প্রথমেই বললাম এর আক্ষরিক অর্থ কি, এর আক্ষরিক অর্থ হচ্ছে গণনা করা। এই কথাগুলো একটু মনে রাখবে, এই কথাগুলো থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে যে কোথা থেকে এসেছে কম্পিউটার কথাটা, কোন শব্দ থেকে এসেছে, দেয় না জেনারেলি, তাও বলে দিলাম যে একটু মনে রেখো, আসতে পারে। আচ্ছা তাছাড়া কি, তাছাড়া হচ্ছে তোমাদের যেটা বললাম যে ইনিশিয়ালি কম্পিউটারকে আমরা কি বলি, গণক যন্ত্র বলে থাকি বা গণনাকারী যন্ত্র বলে থাকি। একদম প্রথম যখন কম্পিউটার তৈরি হয়েছিল তখন সে কি হিসেবে কাজ করত, গণক যন্ত্র হিসেবে কাজ করত অথবা গণনাকারী যন্ত্র হিসেবে কাজ করত, এখানে মেনশন করা আছে, দেখে নিও। আচ্ছা এরপর যেটা বললাম যে কম্পিউটার কিভাবে কাজ করে, কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়া হয়, কম্পিউটারকে আমরা ইনস্ট্রাকশন দিই, সেই ইনস্ট্রাকশনটা ও কি হিসেবে নেয়, ও সেই ইনস্ট্রাকশনটা ইনপুট হিসেবে নেয়, ঠিক আছে। ওরও সেই ইনস্ট্রাকশনটা ইনপুট হিসেবে নেয়। তারপর কি হয়, ইনপুট হিসেবে নেওয়ার পর ও সেটাকে প্রসেস করে, প্রসেস করলো। এবার প্রসেস করার পর ও যে রেজাল্টটা পেলো সেই রেজাল্টটা আমাদেরকে শো করবে কি হিসেবে, আউটপুট হিসেবে। এবার এই যে আমরা ইনস্ট্রাকশনটা দিচ্ছি সেটা কিসের মাধ্যমে দিচ্ছি, এই ইনস্ট্রাকশনটা কিন্তু আমরা বিভিন্ন ইনপুট ডিভাইসের মাধ্যমে দিচ্ছি, যেমন মাউস, কিবোর্ড এগুলো ইউজ করে, ঠিক আছে। আউটপুট যেটা ও আমাদেরকে দিচ্ছে সেটা আমরা কিসের মাধ্যমে দেখতে পাই, সেটা আমরা বিভিন্ন আউটপুট ডিভাইসের মাধ্যমে দেখতে পাই। এবার এই আউটপুট ডিভাইসের মধ্যে কি কি পড়ে, এই আউটপুট ডিভাইসের মধ্যে মনিটর পড়ে, বিভিন্ন সাউন্ড বক্স পড়ে বা সাউন্ড সিস্টেম যেগুলো কম্পিউটারের সাথে অ্যাটাচ থাকে সেগুলো, ঠিক আছে। ডেফিনেশনটা এখান থেকে দেখে নিও, ডেফিনেশন আমি যেটা বলেছি সেটাই এখানে লেখা আছে।
এরপর আরেকটা যেটা লেখা রয়েছে সেটা দেখো, যে দ্রুত এবং নির্ভুলভাবে কাজ করতে পারে। কম্পিউটার কিন্তু খুব দ্রুত কাজ করে, একটা মানুষ যেভাবে কাজ করে সেভাবে কিন্তু ও কাজ করে না, তার থেকে অনেক বেশি দ্রুত কম্পিউটার কাজ করতে পারে। এবার মানুষ যখন কাজ করে তখন কিন্তু বিভিন্নভাবে ভুল হয়ে যাওয়ার পসিবিলিটিস থাকে, কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু ও আমাদেরকে পুরোটাই নির্ভুল রেজাল্ট প্রোভাইড করে। আচ্ছা, তারপর দেখো কম্পিউটারের বিভিন্ন বৈশিষ্ট্য যদি বলি, তাহলে কম্পিউটারের মধ্যে প্রথম বৈশিষ্ট্য যেটা আসে সেটা হচ্ছে যে দ্রুত গতি। গতিটা দ্রুত, ও যে ভাবে কাজ করে সেক্ষেত্রে ওর গতিটা কিন্তু অনেক ফাস্ট হয়। একটা মানুষ যখন কাজ করে তখন সে যে স্পিডে কাজ করবে ও কিন্তু তার থেকে অনেক বেশি স্পিডে পুরো কাজটা সম্পন্ন করতে পারবে, তাই জন্য ওর গতিটা কি হয়, অনেক বেশি হয়। ম্যানুয়াল মানুষ যখন কাজ করে তার থেকে অনেক বেশি ওর গতি হয়। ও প্রতি সেকেন্ডে প্রায় কোটি কোটি হিসাব করতে সক্ষম। একটা মানুষের পক্ষে কি সেটা করা সম্ভব কোনোদিনও, যে প্রতি সেকেন্ডে একটা মানুষ কোটি কোটি ইনস্ট্রাকশন ফলো করছে? সেটা তো করা সম্ভব নয়। কিন্তু ওর ক্ষেত্রে কিন্তু ও প্রতি সেকেন্ডে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন ও ফলো করতে পারে এবং সেগুলোকে ঠিকমতো কাজ করতে পারে এবং দ্রুততার সঙ্গে কাজ করতে পারে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে নির্ভুলতা। মানুষ কাজ করলে সেক্ষেত্রে ভুল হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে, কিন্তু কম্পিউটার যখন কাজ করছে তখন কিন্তু কোনো রকম কোনো ভুল হওয়ার পসিবিলিটিসই থাকে না। ও যে কাজটা আমাদেরকে করে দেবে সেই কাজটা সম্পূর্ণটাই কি হবে, নির্ভুল হবে। ও যে রেজাল্টটা দেবে সেই রেজাল্টটার ওপর আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে স্বয়ংক্রিয়তা। স্বয়ংক্রিয়তা বলছে যে ও কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে। ওকে যদি আমরা একবার ইনস্ট্রাকশনটা দিয়ে দিই যে তুমি এই কাজটা করো, তাহলে কিন্তু ও সেই কাজটা খুব ইজিলি নিজের মতন করে পুরোটাই কমপ্লিট করে দিতে পারবে। আমাদের কিন্তু আর বেশি খাটতে হবে না। আমাদেরকে, আমি যদি সাপোজ বলি কম্পিউটারকে যে আমি একটা গান শুনবো, তাহলে আমাকে বলতে হবে যে কোন ফোল্ডারের মধ্যে আছে গানটা আর কি গান আমি শুনতে চাই, সেটা যদি আমি বলে দিই ও কিন্তু উইদিন আ ফ্র্যাকশন অফ সেকেন্ড আমাকে গানটা শোনায়। তো সেইভাবেই কিন্তু কাজ করে। পুরো প্রসেসটা হতে হয়তো 1-2 সেকেন্ড সময় লাগে, বাট ও পুরো প্রসেসটা নিজেই কিন্তু করছে। ভেতরে অনেকগুলো কাজ হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি না, বাট ওকে আমরা শুধু ইনস্ট্রাকশনটা দিচ্ছি, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু ও পুরো কাজটা করে দিচ্ছে। তারপর হচ্ছে স্মৃতিশক্তি। স্মৃতিশক্তি বলছে যে কম্পিউটার বিপুল পরিমাণে তথ্য সংরক্ষণ করতে পারে, প্রয়োজনে খুব দ্রুত তা পুনরুদ্ধারও করতে পারে। কম্পিউটারের মধ্যে কিন্তু একসময় যখন প্রথম কম্পিউটার তৈরি হয়েছিল তখন কিন্তু ও মানে কোনো কিছু স্টোর করতে পারতো না, শুধু গণকযন্ত্র হিসেবে কাজ করতো প্রথমে যখন বললাম। কিন্তু তারপর যত টেকনোলজি উন্নত হয়েছে তত আর কি এই জিনিসটা এসেছে যে কম্পিউটারের মধ্যে আমরা বিভিন্ন জিনিস স্টোর করে রাখতে পারি। সেটা ফাইল হতে পারে, বিভিন্ন ইম্পর্টেন্ট ডকুমেন্ট হতে পারে, তো সেগুলো আমরা স্টোর করে রাখতে পারি। এবার এই স্টোর করার ক্ষমতাটা কিন্তু কম্পিউটারের অনেক বেশি। তুমি মাথার মধ্যে কত জিনিস একবারে স্টোর করতে পারবে? সব জিনিস তো তুমি মাথার মধ্যে স্টোর করতে পারবে না। কিন্তু কম্পিউটার কি করতে পারে, কম্পিউটার কিন্তু একই সময় অনেক কিছু তার মাথার মধ্যে স্টোর করে রাখতে পারে এবং কোনো কিছু যদি ভুলবশত ডিলিটও হয়ে যায় সেটাকে আবার কিন্তু আমরা রিকভার করতে পারবো। কারণ তোমরা সবাই মোটামুটি কম্পিউটার দেখেছো, এবং কম্পিউটারে যদি কোনো ফাইল আমরা ডিলিট করি সেটা কোথায় যায়, সেটা রিসাইকেল বিনে যায়। রিসাইকেল বিন থেকে কিন্তু আমরা সেটাকে আবার রিকভার করতে পারি, কিন্তু সেটাও আবার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, মোটামুটি 30 দিন পর্যন্ত ওটা থাকে, তারপর ওটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যায়। আদারওয়াইজ আমরা যদি 30 দিনের মধ্যে ওটাকে রিকভার করতে যাই তাহলে রিকভার করা যায়। এছাড়াও রিকভারির আরও অনেকগুলো প্রসেস আছে, আমি একটাই প্রসেস বললাম যেটা হচ্ছে রিসাইকেল বিন থেকে রিকভার করা পসিবল। নেক্সট হচ্ছে তোমার কম্পিউটার কিন্তু বিভিন্ন কাজ একসাথে সম্পন্ন করতে পারে। তুমি কম্পিউটারে গেম খেলছো, সেটাও করতে পারো একসাথে। তুমি কম্পিউটারে কোনো একটা গান শুনছো, গেম খেলার সাথে সাথে তুমি গান শুনছো, সেটাও তুমি করতে পারো। আবার তোমার মনে হলো যে না আমি গেম খেলবো না, এখন গেমটা এরকম সাইডে রাখা থাক, আমি একটুখানি আমার একটা ওয়ার্ড ডকুমেন্ট বানাতে হবে, আমি সেটা বানাই। তো এরকমভাবে বিভিন্ন কাজ কিন্তু কম্পিউটার একবারে সম্পন্ন করতে পারে। অনেকগুলো কাজ একসাথে ও কিন্তু একসাথে প্যারালালি করতে পারে। আমাদের যেমন একটা কাজ অ্যাট আ টাইমেই আমরা করতে পারি, কম্পিউটার কিন্তু সেরকমটা নয়। কম্পিউটার অনেকগুলো কাজকে একসঙ্গে এক্সিকিউট করতে পারে। এটাই হচ্ছে আমাদের বহুমুখিতা।
নেক্সট হচ্ছে আমাদের বিশ্বাসযোগ্যতা। বিশ্বাসযোগ্যতা হচ্ছে গিয়ে আমাদের কম্পিউটার কিন্তু আমাদের পুরোপুরি বিশ্বাসযোগ্যতা দেয়। কেন কি, কম্পিউটার যে আমাদেরকে রেজাল্টগুলো দেয় সেগুলো সবসময় সঠিক হয়, নির্ভুল হয় এবং খুব দ্রুত আমাদেরকে রেজাল্ট দেয়। সেই জন্য আমরা কিন্তু কম্পিউটারকে বিশ্বাসযোগ্য ডিভাইস হিসেবেও বলতে পারি। নেক্সট হচ্ছে ক্লান্তিহীনতা। ক্লান্তিহীনতা বলতে কম্পিউটার কিন্তু কোনো সময় ক্লান্ত হয় না। কম্পিউটারকে যত কাজ তুমি দেবে ও কিন্তু সম্পূর্ণটাই শেষ করার চেষ্টা করে। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়, আমরা একটা নির্দিষ্ট টাইম পর্যন্তই কাজ করতে পারি। একটা মানুষ দিনে কতক্ষণ কাজ করতে পারবে? 8 ঘন্টা 12 ঘন্টা। কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে সেরকম কোনো টাইম শিডিউল মেনটেন থাকে না। কম্পিউটার কিন্তু অনেকক্ষণ পর্যন্ত একভাবে টানা কাজ করতে পারে। নেক্সট আর কি পয়েন্ট আছে, আর হচ্ছে যোগাযোগ ক্ষমতা। যোগাযোগ ক্ষমতা কি? যোগাযোগ ক্ষমতা একটা কম্পিউটারের মধ্যে তুমি যদি নেটওয়ার্ক মানে সেই কম্পিউটারকে, একটা কোনো কম্পিউটারকে তুমি যদি নেটওয়ার্কের সাথে সংযুক্ত করো, তাহলে কি সে বিশ্বের যে কোনো জায়গায় থাকা কোনো মানুষের সাথেও সংযোগ করতে পারে। বিভিন্নভাবে বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও সে অ্যাক্টিভ থেকে বিভিন্নভাবে মানুষের সাথে যোগাযোগ করতে পারে। তো অনেক জায়গায় এরকম আছে যেখানে আর কি যোগাযোগ করে বিশ্বব্যাপী তথ্য আদান প্রদানও কিন্তু কম্পিউটারের মাধ্যমে করা যায়, যদি সেই কম্পিউটারটা ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড থাকে। আচ্ছা, এই পর্যন্তই ছিল আমাদের কম্পিউটারের বৈশিষ্ট্য। দেখো, এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরে থাকো তাহলে কমেন্টে বলো, আমি চেষ্টা করব পরের দিন যখন ক্লাস নেব তখন সেটা আগে বলে দেওয়ার। তারপর হচ্ছে বিভিন্ন গণকযন্ত্র। এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে গণকযন্ত্র। এটা কিন্তু আমাদের খুব বেশি পরিমাণে পড়ার কোনো দরকার নেই। এখানে যে জিনিসগুলো আমি মেনশন করেছি সেগুলোই একটু বলে দিচ্ছি। এগুলোই যদি তোমরা একটু ভালো করে দেখে রাখো তাহলেই এনাফ। আর বেশি কিছু এটা নিয়ে জানার প্রয়োজনীয়তা নেই, কারণ আমাদের সিলেবাসে এটা মেনশন করাই নেই। দেখো, প্রথমেই যেটা আসে গণকযন্ত্র। একদম প্রথম গণকযন্ত্র যখন তৈরি হয়েছিল তখন কি হিসেবে তৈরি হয়েছিল? অ্যাবাকাস হিসেবে তৈরি হয়েছিল। আমাদের কাছে যদি কোয়েশ্চেন থাকে যে প্রথম গণকযন্ত্র কি, তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার আসবে অ্যাবাকাস। অ্যাবাকাস হচ্ছে গিয়ে প্রথম গণকযন্ত্র যেটা গণনা করার কাজে ব্যবহার করা হয়েছিল। এটা কবে তৈরি হয়েছিল? এটা আজ থেকে প্রায় আনুমানিক 5000 বছর আগে তৈরি হয়েছিল। এবং এটা কোন দেশে তৈরি হয়েছিল? এটা তৈরি হয়েছিল চীনে। কারা তৈরি করেছিল বা কে তৈরি করেছিল সেটা জানা পসিবল হয়নি আমাদের জন্য, কিন্তু কোথায় তৈরি হয়েছিল? চীনে তৈরি হয়েছিল প্রথম। দেখো, এখানে লেখা আছে 5000 বছর পূর্বে কারা তৈরি করেছিল? চীনে তৈরি করেছিল, মানে চীনা গণিতবিদেরা তৈরি করেছিল। নেক্সট যেটা আসে সেটা হচ্ছে ডিফারেন্স ইঞ্জিন। ডিফারেন্স ইঞ্জিন তৈরি করেছিল চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজই কিন্তু সেই সময় প্রথম যে ডিফারেন্সিয়াল ইঞ্জিনের মাধ্যমে যে কম্পিউটারের মধ্যে যে মেমোরি মানে স্টোরেজ, কম্পিউটারকে যে আমরা স্টোরেজ ডিভাইস হিসেবে কানেক্ট করতে পারি বা স্টোরেজ ডিভাইস হিসেবে কম্পিউটার কাজ করতে পারে, সেই ভাবনাটা প্রথম কিন্তু এই চার্লস ব্যাবেজের মাথায় এসেছিল। সেই জন্য আমরা চার্লস ব্যাবেজকে কি বলি? চার্লস ব্যাবেজকে আমরা কম্পিউটারের জনক বলে থাকি। কম্পিউটার যখন প্রথম তৈরি হয়েছিল তখন শুধু গণকযন্ত্র হিসেবে তৈরি হয়েছিল, কিন্তু যখন চার্লস ব্যাবেজের মাথায় এই ভাবনাটা আসলো যে কম্পিউটারকে আমরা স্টোরেজ ডিভাইস হিসেবেও বানাতে পারি, তো সেই সময় থেকেই কিন্তু চার্লস ব্যাবেজকে আমরা কম্পিউটারের জনক হিসেবে জানতে শুরু করি। ডিফারেন্স ইঞ্জিনও চার্লস ব্যাবেজ তৈরি করেছিল, অ্যানালিটিক্যাল ইঞ্জিনও চার্লস ব্যাবেজ তৈরি করেছিল। ডিফারেন্স ইঞ্জিন কত? 1822-তে তৈরি হয়েছিল ডিফারেন্স ইঞ্জিন, আর 1834-এ তৈরি হয়েছিল অ্যানালিটিক্যাল ইঞ্জিন। দুটোই চার্লস ব্যাবেজ তৈরি করেছিল। এগুলো শুধু মনে রাখো যে কারা তৈরি করেছিল আর কবে তৈরি করেছিল। নেক্সট যেটা আসে সেটা হচ্ছে আমাদের ট্যাবুলেটিং মেশিন। এই ট্যাবুলেটিং মেশিনটা তৈরি করেছিল হারমান হারলিথ। ঠিক আছে, হারমান হারলিথ তৈরি করেছিল 1890-তে। এগুলো নিয়ে আমি আর বেশি ডিসকাশন করছি না। এগুলোর কিন্তু বিভিন্ন সুবিধা অসুবিধা থাকে, যেগুলো এখন আর আমাদের অত জানার প্রয়োজনীয়তা নেই, বিকজ আমাদের পরীক্ষায় এইটা নেই। নেক্সট হচ্ছে ইনিয়াক। ইনিয়াক স্পেলিংটা ভুল আছে। আচ্ছা, ইনিয়াকের ফুল ফর্মটা বলে দিই। ইনিয়াকের ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক নিউমেরিক্যাল
ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড ক্যালকুলেটর। দেখো ইনিয়াকের ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড ক্যালকুলেটর। তো ইনিয়াক তৈরি হয়েছিল 1946-এ, আর কে তৈরি করেছিল? জন ম্যাকলি অ্যান্ড জে প্রেসপার একার্ট। জন ম্যাকলি তৈরি করেছিল আর জে প্রেসপার একার্ট তৈরি করেছিল। আচ্ছা, 1951-এ ইউনিভ্যাক তৈরি হয়েছিল, ইউনিভ্যাক 1 তৈরি করেছিল জন ম্যাকলি অ্যান্ড জে প্রেসপার একার্ট। দুটোই কিন্তু সেম তৈরি হয়েছিল, আর দুটো সাল আলাদা। একটা হচ্ছে ইনিয়াক হবে এখানে, ইনিয়াক, আর একটা হচ্ছে ইউনিভ্যাক 1। এটাই ছিল আমাদের বিভিন্ন গণক যন্ত্রের একটা ছোট্ট ওভারভিউ। আচ্ছা, নেক্সট আমরা দেখি প্রজন্ম। প্রজন্মের মধ্যে আমি যদি বলি তাহলে কম্পিউটার প্রজন্ম, কম্পিউটার সেই একটু আগেই যেটা বললাম যে কম্পিউটার যখন তৈরি হয়েছিল তখন একদম একটা বড় রুমের মতন টাইপের দেখতে ছিল কম্পিউটার, সেটা এখন গিয়ে আমাদের দাঁড়িয়েছে একটা ডেস্কটপের মধ্যে। তো এইটার যে প্রসেস সেটাকে বিভিন্ন প্রজন্মতে আমরা ডিভাইড করেছি। 5খানা প্রজন্ম হয়, 5খানা প্রজন্ম হয় বা 5খানা জেনারেশন হয় কম্পিউটারের। ফার্স্ট জেনারেশন কম্পিউটার, সেকেন্ড জেনারেশন কম্পিউটার, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড, ফোর্থ আর ফিফথ জেনারেশন। বাংলায় বলবো প্রথম প্রজন্মের কম্পিউটার, দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার, তৃতীয় প্রজন্মের কম্পিউটার, চতুর্থ প্রজন্মের কম্পিউটার এবং পঞ্চম প্রজন্মের কম্পিউটার। প্রথম থেকে পঞ্চম প্রজন্মের কম্পিউটারের মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স আমরা দেখতে পাবো। প্রথম প্রজন্মের কম্পিউটার যখন তৈরি হয়েছিল তখন তার মধ্যে যে মেন উপাদান যেটা ব্যবহার করা হয়েছিল বা মেন প্রযুক্তি যেটা ব্যবহার করা হয়েছিল সেটা কি? সেটা হচ্ছে আমাদের ভ্যাকিউম টিউব। প্রথম যেটা ইউজ করা হয়েছিল সেটা হচ্ছে আমাদের ভ্যাকিউম টিউব। আর এটার আকৃতি কেমন ছিল? এটার আকৃতি একটা ঘরের সমান ছিল, অনেক বড় সাইজের ছিল এবং প্রচুর পরিমাণে হিট ও উৎপন্ন করত, আর অনেক বেশি কস্টলিও ছিল। এগুলো কিন্তু ওর বৈশিষ্ট্যর মধ্যে পড়ে, এই যে অনেক বড়, গরম হতো, ধীর গতির এবং নির্ভরশীলতাও বেশি ছিল, নির্ভরশীলতাও কম ছিল। ঠিক আছে, আচ্ছা দেখো এরপর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি ইউজ করা হতো? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে যেটা ইউজ করা হতো সেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ বলতে কম্পিউটার কিন্তু 0 আর 1 ছাড়া কিছু বোঝে না। তো কম্পিউটারের যে মেশিন ল্যাঙ্গুয়েজ হয় সেটা কি দিয়ে ডিনোট করা হয়? এই 0 1 দিয়ে ডিনোট করা হয়। তো এইখানে যে ভাষাগুলো চলতো সেই ভাষাগুলো কিন্তু এই মেশিন ল্যাঙ্গুয়েজই ছিল, যেগুলো আমাদের পক্ষে বোঝা অত্যন্ত ডিফিকাল্ট। আচ্ছা, উদাহরণের মধ্যে কি কি জিনিস বেশি ইম্পর্টেন্ট সেটা বলে দিই। কত সাল সেটা একটু দেখবে, কি প্রযুক্তি ব্যবহার করা হয় সেটা ইম্পর্টেন্ট, আর কোন ভাষা ব্যবহার করা হতো, আর উদাহরণ। এই 4টে জিনিসই বেশি ইম্পর্টেন্ট। তার মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রযুক্তি আর উদাহরণ। প্রযুক্তি আর উদাহরণ থেকে কিন্তু কোয়েশ্চেন আগেও এসেছে, এখন তোমাদের সিলেবাসে নেই, আসতেও পারে নাও আসতে পারে, তাও জেনে রাখো যে উদাহরণের মধ্যে প্রথমেই কি আছে? ইউনিভ্যাক আছে আর ইনিয়াক আছে। ইউনিভ্যাক আমরা পড়ে আসলাম, ইনিয়াকও পড়ে আসলাম। সেই ইউনিভ্যাক আর ইনিয়াকই হচ্ছে কি প্রথম প্রজন্মের কম্পিউটারের এক্সাম্পল। নেক্সট আমাদের যেটা আসে সেটা হচ্ছে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে কিন্তু ওই প্রথম প্রজন্মের কম্পিউটারের থেকে আস্তে আস্তে সাইজটা একটু ছোট হয়েছে, বাট স্টিল যেহেতু আকারে বড় তাই কারণে অনেক বেশি পরিমাণে হিট উৎপন্ন হচ্ছে এবং যে ওর যে কাজ করার ক্ষমতা সেটাও কিন্তু অনেকটা কম, কিন্তু প্রথম প্রজন্মের থেকে বেড়েছে, যথেষ্ট বেড়েছে। প্রথম প্রজন্মে যেমন একদমই ধীর গতির ছিল, কাজ করতে অনেক বেশি সময় লাগতো, কিন্তু দ্বিতীয় প্রজন্মতে আকৃতি ছোট হয়েছে, আকৃতি অনেকটাই ছোট হয়েছে প্রথম প্রজন্মের থেকে। কাজের ক্ষমতাটাও আগের প্রজন্মের থেকে অনেকটা পরিমাণে বেড়েছে এবং কি হয়েছে সেটা হচ্ছে তোমার যেটা প্রধান উপাদান সেটাও কিন্তু চেঞ্জ হয়েছে। প্রধান উপাদান আগে যেখানে ছিল প্রথম প্রজন্মতে ভ্যাকিউম টিউব, এখানে কি এসেছে? এখানে এসেছে ট্রানজিস্টর ইউজ করা হয়েছে। ঠিক আছে, দেখো দ্বিতীয় প্রজন্মের যে কম্পিউটার সেখানে কি ইউজ করা হয়েছে? দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে ট্রানজিস্টর ইউজ করা হয়েছে মেন
উপাদান বা মেন প্রযুক্তি হিসাবে। আচ্ছা, প্রোগ্রামিং হিসেবে এখানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এখানে যেমন মেশিন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছিল, সেরকমই এখানে কি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে, এখানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে। এটার একটা এক্সাম্পল হচ্ছে IBM 1401। এটার এক্সাম্পল কি? IBM 1401। দ্বিতীয় প্রজন্মের উদাহরণ হচ্ছে IBM 1401। দেখো, এরপর আমরা চলে যাব তৃতীয় প্রজন্মের কম্পিউটারে। তৃতীয় প্রজন্মের কম্পিউটারের মধ্যে কি হলো? তৃতীয় প্রজন্মের কম্পিউটার আস্তে আস্তে আরও ছোট হলো, আকৃতি ছোট হলো, অত বেশি তাপ উৎপন্ন হচ্ছে না, কার্যক্ষমতাও বেড়েছে। আর মেন যে উপাদান সেটাও কিন্তু চেঞ্জ হয়েছে। মেন উপাদান এখানে চেঞ্জ হয়ে কি হয়েছে? ইন্টিগ্রেটেড সার্কিট, যেটাকে আমরা আইসি বলি, আইসিতে পরিণত হয়েছে। ছোট চিপের মতো দেখতে হয়, ইন্টিগ্রেটেড সার্কিট। ঠিক আছে। আচ্ছা, এইবার এইটার যেটা আরেকটা যে পরিবর্তন আসলো সেটা হচ্ছে এখানে কিন্তু বিভিন্ন শক্তিশালী মাল্টি প্রোগ্রামিং এবং মাল্টি প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজ হয় সেইগুলো ইউজ করা হলো। ভাষাতে কি ইউজ করা হচ্ছে? ভাষাতে এখানে সি ইউজ করা হচ্ছে আর কবল ইউজ করা হচ্ছে। মানে অনেকটাই বেশি পরিমাণে এটা কিন্তু উন্নত হয়ে গেছে। তৃতীয় প্রজন্মতেই কিন্তু মেনলি কম্পিউটারের সাইজ আরও অনেকটা পরিমাণে কমে গিয়ে ছোটোতে আস্তে আস্তে টেকনোলজি যত বাড়তে শুরু করেছে ওটা কিন্তু আস্তে আস্তে অনেক ছোট হয়েছে, আর অত বেশি হিটও উৎপন্ন হচ্ছে না। আর এটার এক্সাম্পল কি? IBM 360। তৃতীয় প্রজন্মের এক্সাম্পলের যদি বলে যে তৃতীয় প্রজন্মের কম্পিউটারের একটা উদাহরণ দাও, তাহলে উদাহরণ হিসেবে আমরা ইউজ করব IBM 360। নেক্সট হচ্ছে তোমাদের চতুর্থ প্রজন্মের কম্পিউটার। চতুর্থ প্রজন্মের কম্পিউটার কিন্তু এইখানেই আমাদের পার্সোনাল কম্পিউটার এসে গেল। চতুর্থ প্রজন্মের কম্পিউটারেই কিন্তু আমাদের ওই ছোট্ট একটা বক্সের একটা টেবিলের মধ্যে একটা ছোট কম্পিউটার হিসেবে ডিনোট হয়ে গেল। এখানেই কিন্তু পার্সোনাল কম্পিউটারও আবিষ্কার হলো। এখানে মেন যে উপাদান যেটা কিনা চেঞ্জ হয়ে কি হলো, ইন্টিগ্রেটেড সার্কিট ছিল সেই সময়, এখন চেঞ্জ হয়ে কি হলো, এখন চেঞ্জ হয়ে গেল মাইক্রো প্রসেসর। এই যে মাইক্রো প্রসেসর, দেখবে এখন আমরা যখন কম্পিউটার কিনি তখন কিন্তু আমরা বিভিন্ন প্রসেসর দেখি, তারপরে র্যাম রম কীরকম থাকে সেইগুলো দেখি। মাইক্রো প্রসেসর চলে আসলো। এখন আমরা যে কোনো ধরনের যখন ল্যাপটপ কিনি তখন সেখানে এই মাইক্রো প্রসেসরই কিন্তু ইউজ করা হয়। আচ্ছা, এখানে কি কি উদাহরণ আছে? এখানে উদাহরণ আছে হচ্ছে, আচ্ছা আরেকটা যেটা এখানে কিন্তু গ্রাফিক ইউজার ইন্টারফেস ব্যবহার করা হয়। এই চতুর্থ প্রজন্মের কম্পিউটারেই কিন্তু গ্রাফিক ইউজার ইন্টারফেস, যেটাকে আমরা GUIও বলি। GUI এর ফুল ফর্ম অনেক সময় দেয়। GUI এর ফুল ফর্ম হচ্ছে গ্রাফিক্স ইউজার ইন্টারফেস। ঠিক আছে, উদাহরণ হিসেবে কি বলতে পারি? ইন্টেল 4004 ইন্টেল 4004 আর IBM PC। এই দুটো হচ্ছে গিয়ে চতুর্থ প্রজন্মের যে কম্পিউটার তার উদাহরণ। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে আমাদের পঞ্চম প্রজন্মের কম্পিউটার। পঞ্চম প্রজন্মের কম্পিউটার কিন্তু এখনো পর্যন্ত ওটা নিয়ে রিসার্চ চলছে। পঞ্চম প্রজন্মের কম্পিউটারে যেটা আসলো সেটা হচ্ছে বুদ্ধিমত্তা এবং AI। বুদ্ধিমত্তা এবং AI এইটাই হচ্ছে গিয়ে এর মেন প্রযুক্তি বা মেশিন লার্নিং। এটা হচ্ছে গিয়ে ওর প্রযুক্তি হিসেবে ইনক্লুড হলো। মানে যখন থেকেই কিন্তু এই কৃত্রিম বুদ্ধিমত্তাটা আসবে তখন কম্পিউটার কিন্তু নিজে নিজে সমস্ত কিছু করতে পারবে। এখন কি কম্পিউটার একটা বোকা বাক্স, কম্পিউটার কিন্তু কিছু বোঝে না। আমরা যে ইনস্ট্রাকশন দেব ও সেই ইনস্ট্রাকশন নিয়ে কাজ করবে। কিন্তু এই যে পঞ্চম প্রজন্মের কম্পিউটার এখনো পর্যন্ত যেটা নিয়ে কাজ করা হচ্ছে, সেই প্রজন্মের কম্পিউটারে কিন্তু এই জিনিসটা থাকবে যে এখানে আর কি কৃত্রিম বুদ্ধিমত্তা থাকবে। মানে কম্পিউটার নিজের বুদ্ধি দিয়ে কোনো না কোনো ডিসিশন সে নিতে পারবে। এখন কিন্তু যেটা পারে না, এই যে রিসার্চটা চলছে এখানে কিন্তু এই কাজটাই করা হচ্ছে যে এমন একটা দিন হয়তো আসবে যেখানে কম্পিউটার নিজে নিজেই সমস্ত ডিসিশন নিতে পারবে, আমাদের কোনো রকম কোনো ইনস্ট্রাকশনের ও পরোয়া করবে না। দেখো বৈশিষ্ট্যর মধ্যে এখানে কি আছে? বৈশিষ্ট্যের মধ্যে ভাষা চিনতে সক্ষম, ঠিক আছে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, রোবোটিক্স। মেন প্রধান যেগুলো হয় এইটার ক্ষেত্রে রোবোটিক্স, যেগুলো ড্রাইভারলেস কার হয় সেগুলো কিন্তু এই কম্পিউটারের এই পঞ্চম প্রজন্মের কম্পিউটারেরই এক্সাম্পল। উদাহরণ দিয়েছে দেখো IBM SP
2 আর পারম 1000। পারম 1000টা কিন্তু খুবই আর কি জনপ্রিয়। পারম 1000টা মনে রাখবে। এই ছিল আমাদের প্রজন্ম, কম্পিউটারের প্রজন্ম হচ্ছে আমাদের এই পর্যন্তই ছিল। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কম্পিউটারের শ্রেণীবিভাগ। কম্পিউটারকে কতগুলো পার্টে আমরা ডিভাইড করতে পারি সেটা আমরা এখন জানবো। দেখো, প্রথমেই কম্পিউটারকে আমরা দুটো পার্টে ডিভাইড করতে পারি। কম্পিউটারের যুক্তিগত শ্রেণীবিভাগ, কম্পিউটারকে আমরা দুটো পার্টে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে যুক্তিগত শ্রেণীবিভাগ, যুক্তিগত দিক, আমি শুধু যুক্তিগতই লিখলাম, যুক্তিগত দিক। আরেকটা হচ্ছে ওর আকৃতিগত দিক, ওর আকৃতি হিসেব করে আমরা ওকে ডিভাইড করতে পারি। যুক্তিগত দিকের মধ্যে তিনটে পার্ট হয়, ঠিক আছে? যুক্তিগত দিকের মধ্যে তিনটে পার্ট হয়, যেটা হচ্ছে প্রথমেই হচ্ছে অ্যানালগ কম্পিউটার, তারপরেই হচ্ছে আমাদের ডিজিটাল কম্পিউটার, তারপরে হয় আমাদের হাইব্রিড কম্পিউটার। দেখো, কম্পিউটারকে আমরা তাহলে দুটো পার্টে ডিভাইড করলাম, একটা হচ্ছে যুক্তিগত দিক আর একটা হচ্ছে আকৃতিগত দিক। আকৃতিগত দিকটা আমরা পরে দেখছি, আগে যুক্তিগত দিক থেকে বলে নিই। যুক্তিগত দিকে আমাদের অ্যানালগ কম্পিউটার হয়, ডিজিটাল কম্পিউটার হয়, আর কি হয়, হাইব্রিড কম্পিউটার হয়। আচ্ছা, আকৃতিগত দিকে আমাদের দুটো পার্ট হয়, একটা হচ্ছে আমাদের বৃহৎ আকৃতির কম্পিউটার, বৃহৎ আকৃতির কম্পিউটার, আর একটা হচ্ছে ক্ষুদ্র বা ছোট আকৃতির কম্পিউটার, যেটা সাইজটা ছোট হয়, ক্ষুদ্র বা ছোট আকৃতির কম্পিউটার, ঠিক আছে? আচ্ছা, বৃহৎ আকৃতির কম্পিউটারের মধ্যে তিনটে পার্ট হয়। সুপার কম্পিউটার, বৃহৎ আকৃতির পার্টের মধ্যে তিনটে পার্ট হয়, একটা হচ্ছে সুপার কম্পিউটার, একটা হচ্ছে তোমার সুপার, একটা সুপার, তারপরে হচ্ছে মেন ফ্রেম কম্পিউটার আর মিনি কম্পিউটার। সুপার, মেন ফ্রেম আর হচ্ছে কি মিনি কম্পিউটার। সুপার কম্পিউটার, মেন ফ্রেম কম্পিউটার আর মিনি কম্পিউটার। মিনি কম্পিউটার। এবার ক্ষুদ্র আকৃতির কম্পিউটারকেও আমরা ডিভাইড করতে পারি। ক্ষুদ্র আকৃতির যে কম্পিউটারগুলো রয়েছে সেগুলোকে আমরা কি পার্টে ডিভাইড করতে পারি, সেগুলোকে আমরা তিনটি পার্টে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে পার্সোনাল কম্পিউটার, যেটাকে আমরা পিসি বলি, পার্সোনাল কম্পিউটার যেটাকে আমরা পিসি বলি। তাছাড়া কি হয়, তাছাড়া ওয়ার্ক স্টেশন হয়, আর একটা কি হয়, পোর্টেবল কম্পিউটার হয়, ঠিক আছে? পিসি যেটা, সেটা হচ্ছে পার্সোনাল কম্পিউটার। দেখো, তাহলে আকৃতিগত দিক থেকে আমরা একে দুটো পার্টে ডিভাইড করতে পারি, একটা বৃহৎ আকৃতির আর একটা হচ্ছে ক্ষুদ্র আকৃতির। বৃহৎ আকৃতির কম্পিউটারের মধ্যে কি কি রয়েছে, সুপার কম্পিউটার, মিনি কম্পিউটার আর মেন ফ্রেম কম্পিউটার। আর ক্ষুদ্র আকৃতির যে কম্পিউটারগুলো রয়েছে সেগুলোর মধ্যে কি কি রয়েছে, পিসি রয়েছে যেটাকে আমরা পার্সোনাল কম্পিউটার বলি, এছাড়া ওয়ার্ক স্টেশন হিসেবে কাজ করে যে কম্পিউটারগুলো সেগুলো, আর পোর্টেবল কম্পিউটার। এটাই ছিল কম্পিউটারের কিন্তু পুরো
শ্রেণী বিভাগটা, কম্পিউটারকে তাহলে আমরা যুক্তিগত দিক থেকেও ডিভাইড করতে পারি, আকৃতিগত দিক থেকেও ডিভাইড করতে পারি। যুক্তিগত দিক থেকে 3টে পার্ট রয়েছে, অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার। আর আকৃতিগত দিক থেকে দুভাবে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে বৃহৎ আর একটা হচ্ছে ছোট। বৃহৎ কম্পিউটারের মধ্যে সুপার কম্পিউটার, মেনফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার, আর বড় ছোট আকৃতির কম্পিউটারের মধ্যে পার্সোনাল কম্পিউটার, ওয়ার্ক স্টেশন আর পোর্টেবল কম্পিউটার। তো চলো এবার আমরা একটু যুক্তিগত দিক থেকে আলোচনা করি যে কি কি কম্পিউটার হয়। যুক্তিগত দিক থেকে প্রথমেই বলেছিলাম অ্যানালগ কম্পিউটার। অ্যানালগ কম্পিউটার কি করে? অ্যানালগ কম্পিউটার কিন্তু আমাদের যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো মানে পরিবর্তনশীল ডেটা পরিমাপের জন্য, কোনো ফিক্সড ডেটা কিন্তু ও গণনা করতে পারে না, কোনো ফিক্সড ডেটা নিয়ে কিন্তু ও কাজ করতে পারে না। ও সবসময় পরিবর্তনশীল ডেটা পরিমাপের জন্যই ব্যবহৃত হয়। বিভিন্ন যে ডেটাগুলো পরিবর্তনশীল সেই ধরনের ডেটা পরিমাপ করার জন্যই আমরা কিন্তু এই অ্যানালগ কম্পিউটারটা ব্যবহার করে থাকি। এই ধরনের কম্পিউটার যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমরা সঠিক ফলাফল পাবো না। অ্যানালগ কম্পিউটার ব্যবহার করলে আমরা কিন্তু সঠিক তথ্য বা সঠিক ফলাফল পাবো না। দেখো উদাহরণ হিসেবে কি? উদাহরণ হিসেবে স্লাইড রুল এবং স্টেপ রেকনার, এই দুটোই কিন্তু কি অ্যানালগ কম্পিউটার হিসেবে কাজ করে। এই দুটো অ্যাকচুয়ালি গণক যন্ত্র, এই দুটোই কি হিসেবে কাজ করে? এই দুটোই অ্যানালগ কম্পিউটার হিসেবে কাজ করে। আচ্ছা, এবার এর একটু বৈশিষ্ট্যগুলো দেখি। বৈশিষ্ট্যগুলো কি বলছে? রাসায়নিক শিল্প এবং বিভিন্ন প্রযুক্তিগত দিক আলোচনা করার জন্য এগুলো ব্যবহার করা হয়। রাসায়নিক দিক এবং রাসায়নিক শিল্প এবং প্রযুক্তিগত গবেষণার কাজে এগুলো ব্যবহার করা হয়। আর তাছাড়া কোথায় ব্যবহার করা হয়? পরিবর্তনশীল কোনো বস্তু যেটার ভৌত অবস্থা আমাদের জানার প্রয়োজন, সেই সময়েও কিন্তু আমাদের এই অ্যানালগ কম্পিউটারটার প্রয়োজনীয়তা পড়ে। নেক্সট হচ্ছে চিকিৎসা ক্ষেত্রেও বিভিন্ন জায়গায় আমাদের এই অ্যানালগ কম্পিউটারের প্রয়োজনীয়তা থাকে। আচ্ছা, আর এখানে যে ডেটা সংরক্ষণ করার যে ক্ষমতা, ডেটা স্টোর করার যে ক্ষমতা, সেটা অ্যানালগ কম্পিউটারের কিন্তু খুব কম। ও কিন্তু খুব বেশি পরিমাণে ডেটা স্টোর করতে পারে না। এই ছিল আমাদের অ্যানালগ কম্পিউটার। অ্যানালগ কম্পিউটারের পরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডিজিটাল কম্পিউটার। ডিজিটাল কম্পিউটার কিভাবে কাজ করে? ডিজিটাল কম্পিউটার হচ্ছে গিয়ে ডিজিটাল সিগন্যাল হিসেবে কাজ করে। একটু আগেই বলেছিলাম যে কম্পিউটার 0 1 ছাড়া বোঝে না, সেই রকমই ডিজিটাল সিগন্যাল হিসেবে ও কাজ করবে। ও এখানে 0 বলতে অফকে বোঝাবে এবং 1 বলতে অনকে বোঝাবে। ডিজিটাল সিগন্যাল হিসেবে কিভাবে কাজ করছে? অন অফ হিসেবে কাজ করছে। ও যে জায়গায় 0 পাচ্ছে সেই জায়গাটা ও ধরে নিচ্ছে যে অফ, মানে সিগন্যাল আসছে না। আর যে জায়গাটাতে ও 1 পাচ্ছে সেই জায়গাটাতে ধরে নিচ্ছে ও অন, তার মানে ও সেখানে সিগন্যাল পাচ্ছে। এরকমভাবে কাজ করে, মানে এরকম ওঠানামা করে সিগন্যালটা, এরকমভাবে যায়। যেই জায়গাটা নিচে থাকে সেই জায়গাটা 0 হিসেবে যায়, যেখানে আবার ওঠে সেখানে 1 হয়, এরকমভাবে চলতে থাকে। দেখো এরপরে বর্তমানে আমরা যে ডেস্কটপগুলো ব্যবহার করি, ল্যাপটপগুলো ব্যবহার করি, সেগুলো সবই কি ডিজিটাল কম্পিউটারের ওপর বেস করে বানানো। এখন যে কম্পিউটারগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলো সবই কিসের উপর বেস করে তৈরি? সেগুলো সবই আমাদের এই ডিজিটাল কম্পিউটারের ওপর বেস করে তৈরি। এরপর হচ্ছে আমাদের বৈশিষ্ট্যতে কি বলবো? বৈশিষ্ট্যতে প্রথমেই আমাদের যেটা আসে সেটা হচ্ছে অন অফ হিসেবে কাজ করে, অর্থাৎ 0 1 সিগন্যাল হিসেবে কাজ করে প্রথমটা। নেক্সট হচ্ছে আমাদের ডেটা প্রসেসিংয়ের কাজে এই কম্পিউটার ব্যবহার করা হয়। ডেটা প্রসেস করার জন্য কিন্তু আমরা কোন কম্পিউটার ব্যবহার করব? ডেটা প্রসেসিং পারপাসে আমাদের ডিজিটাল কম্পিউটার ব্যবহার করা হবে। নেক্সট যেটা থাকে, এখানে কিন্তু আমাদের সঠিক ফলাফল আমরা পাই। ডিজিটাল অ্যানালগ কম্পিউটারে যেমন আমাদের বিভিন্ন ধরনের পরিবর্তনশীল পরিমাপ করতো, পরিবর্তনশীল কোনো জিনিসের ওপর তারা পরিমাপ করতো, কিন্তু ডিজিটাল সিগন্যালে আমরা যদি পরিমাপ করি বা গণনা করি তাহলে কিন্তু আমাদের একদম অ্যাকুরেট রেজাল্টটাই আমরা পাই। নেক্সট যেটা আসে সেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয়। এখানে কিন্তু বিভিন্ন ধরনের মেশিন ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করে থাকি। ডিজিটাল কম্পিউটার সিস্টেমে বিভিন্ন ধরনের মেশিন ল্যাঙ্গুয়েজ কিন্তু ব্যবহার হয়। এটাও একটা বৈশিষ্ট্য বা সুবিধার মধ্যে পড়ে।
এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 1 আর 0, 1 হচ্ছে অন হিসেবে কাজ করে আর 0 হচ্ছে অফ হিসেবে কাজ করে। এই জায়গাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই ডিজিটাল সিগন্যালের, ডিজিটাল কম্পিউটারের ক্ষেত্রে। নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে হাইব্রিড কম্পিউটার। হাইব্রিড কম্পিউটার কি? হাইব্রিড কম্পিউটার হচ্ছে ডিজিটাল কম্পিউটার এবং অ্যানালগ কম্পিউটার, এই দুটো কম্পিউটারের মিক্সচার। এই দুটো কম্পিউটারকে মিলিয়েই কি তৈরি হয়েছে? হাইব্রিড কম্পিউটার তৈরি হয়েছে। মানে ডিজিটাল কম্পিউটারের নিয়মাবলীও থাকবে তার মধ্যে, আবার অ্যানালগ কম্পিউটারেরও নিয়মাবলী তার মধ্যে থাকবে। সেটাই হচ্ছে আমাদের হাইব্রিড কম্পিউটার। হাইব্রিড কম্পিউটারের এক্সাম্পল কি আছে? হাইব্রিড কম্পিউটারের এক্সাম্পল আছে হচ্ছে XPC 100, রোবট, হাইড্যাক 2400 আর হাইকম্প 258। এইগুলো হচ্ছে গিয়ে উদাহরণ। এই উদাহরণগুলো মনে রাখবে, উদাহরণগুলো থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে যে পার্টিকুলার এই এক্সাম্পলটা কোন কম্পিউটারে। সেখানে হয়তো 3টে এক্সাম্পল দিয়ে দিল, সেখান থেকে বলল বেছে নিয়ে লেখো। এখানে কি হয়? এখানে দ্রুত এবং নির্ভুলভাবে আমরা ফলাফল জানতে পারি। আমাদের যে রেজাল্টগুলো এরা শো করে প্রত্যেকটা ফলাফল কিন্তু অ্যাকুরেট এবং খুব দ্রুত আমরা সেই রেজাল্টগুলো জানতে পারি। নেক্সট হচ্ছে অ্যানালগ এবং ডিজিটাল দুটোই ডেটা প্রক্রিয়াকরণ হিসেবে কাজ করে। অ্যানালগ ডেটাও যেমন প্রক্রিয়াকরণ করতে পারে, ডিজিটাল ডেটাও প্রক্রিয়াকরণ করতে পারে, কারণ দুটোই কি মিলিয়ে মিশিয়ে রয়েছে, সেই জন্য দুটোই ডেটা ও প্রসেস করতে পারে। নেক্সট যেটা থাকে সেটা হচ্ছে বাস্তব সময়ে বড় সমীকরণগুলোর সমাধানের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। বিভিন্ন জায়গায় যেখানে ধরো বড় কমপ্লিকেটেড বিভিন্ন সমাধান একসাথে করতে হবে, সেই সময়ও কিন্তু আমরা এই শক্তিশালী হাইব্রিড কম্পিউটারকে ব্যবহার করে থাকি। নেক্সট হচ্ছে অনলাইনে ডেটা প্রসেসিংয়ের বিভিন্ন সুবিধা থাকে। ডিজিটাল কম্পিউটারেও যেমন আমরা ডেটা প্রসেসিংয়ের সুবিধাটা পাই, হাইব্রিড কম্পিউটারেও কিন্তু ডেটা প্রসেসিংয়ের সুবিধাটা আমরা পেয়ে থাকি। ঠিক আছে, আচ্ছা, বিশেষ বিশেষ কাজে যেমন মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, বৈজ্ঞানিক গবেষণা, এইসব কাজে কিন্তু আমাদের এই হাইব্রিড কম্পিউটার ব্যবহার করা হয়। হাইব্রিড কম্পিউটার তাহলে কোন কোন জায়গায় ব্যবহার করা হয়? হাইব্রিড কম্পিউটার বিভিন্ন মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং গবেষণার কাজে ব্যবহার করা হয়। তো আমরা আজকে শুধু যুক্তিগত দিকটাই আলোচনা করলাম, আমরা কিন্তু আকৃতিগত দিকটা আজকে আলোচনা করছি না। আকৃতিগত দিকটা আমরা আবার নেক্সট ক্লাসে আলোচনা করব। আকৃতিগত দিক আর তোমাদের ইনপুট আউটপুটের যে পার্টটা রয়েছে সেই পুরো পার্টটাই কিন্তু পরের দিন ডিসকাশন হবে ক্লাসে। আর তোমাদের সেমিস্টার 1-এর ক্লাসগুলো হচ্ছে এই এসওই বাংলা 11 আর 12-এর যে নতুন ইউটিউব চ্যানেল সেখানেই যাবে। সেখানেই তোমরা এই ইউটিউব চ্যানেলটাই সাবস্ক্রাইব করে রাখো। এখানেই কিন্তু আমাদের সমস্ত 11-12-এর যত ভিডিও সব এই চ্যানেলেই আসবে, তোমরা এখানেই কিন্তু দেখতে পারবে। আর কম্পিউটার সায়েন্স আর কম্পিউটার সায়েন্স বা অ্যাপ্লিকেশন যাই বলো না কেন, সেটার ভিডিও কিন্তু সেমিস্টার 1-এর জন্য শুক্রবার করে আসবে, সেটাও বলে দিলাম। আচ্ছা, আর আমাদের হচ্ছে কম্পিটিটিভ এক্সামের জন্যও কিন্তু প্রত্যেক দিন ক্লাস দেওয়া হচ্ছে। সেটা কোন চ্যানেলে আসে? সেটা আসে আমাদের এই এসওই বাংলা কম্পিটিটিভে। তো এই চ্যানেলটাও যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপেয়ার করছো তারা কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। প্রত্যেক দিন কিন্তু এখানে নতুন নতুন ভিডিও আসে, সেগুলো ফলো করতে পারো। আর আমাদের অ্যাপেও কিন্তু ক্লাস চলছে, সেই ক্লাসগুলোও যদি তোমরা অ্যাক্সেস করতে চাও, নিতে চাও, তাহলে আমাদের যে অ্যাপ আছে সেই অ্যাপটা ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারো। আর যদি কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে উপরে যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেখানে কন্ট্যাক্ট করে নেবে, করে তোমাদের কোয়ারিজগুলো তোমরা জেনে নেবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই তাহলে থাকছে। এরপরে আমরা যে টপিকগুলো নিয়ে পড়বো সেগুলো তো আগেই বলে দিলাম। তাহলে দেখা হচ্ছে আবার একটা পরের নতুন ভিডিও নিয়ে, যেখানে আমরা বেসিক কম্পিউটার অর্গানাইজেশনের আর বাকি যে পার্টটা রয়েছে সেটা কমপ্লিট করব। থ্যাংক ইউ, আজকের ভিডিওটা এই পর্যন্তই।